আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ ইরার কাছে গিয়ে বলল, ওই মেঘলা চল। মেঘলা বলল, কি বলবেন এখানেই বলুন। আকাশ বলল, কিছু বলবো না, এখন যেটা করব সেটা সবার সামনে করা সম্ভব না। আকাশ আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলার হাত ধরে জোর করে টেনে নিয়ে যেতে লাগলো। বর বিয়ের আসরে অন্য মেয়ের হাত ধরে টানাটানি করছে, এটা সেখানে উপস্থিত কারোর হজম হলো না। সবাই যেন থমকে গেছে। ইরার মাথায় আকাশ ভেঙে পড়ল। আকাশের বাবা মা আকাশের পেছন পেছন ছুটছে, কিন্তু আকাশ ঝড়ের গতিতে মেঘলাকে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। আকাশের বাবা বলল, এ ছেলে তো দেখছি মান সম্মানের 12টা বাজিয়ে দিবে। আরে তোকে বিয়ে করতে কে বলেছিল? ইরাকে বিয়ে যখন করবি না, মনের মধ্যে মেঘলা আছে, তাহলে বিয়ের আয়োজন কেন করলি? এত লোকজনের সামনে এসব কি করছিস? রাবেয়া, আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, তোমার ছেলেকে আটকাও। মেঘলার সাথে ও এমন করতে পারে না, এটা অন্যায়। আমি তো আজকে ওকে খুন করে ফেলবো। আকাশ, দরজা খোল। সমানে ধাক্কা দিয়েই চলেছে আকাশের বাবা মা। ইরাও এসে যোগ দিয়েছে। ইরা বলল, আকাশ তুমি এসব কি করছো? দরজা খোলো প্লিজ, তুমি এটা করতে পারো না। এবার সেখানে নাবিলের এন্ট্রি হলো। নাবিল বলল, কি হচ্ছে এখানে? ইরা বলল, দেখতে পাচ্ছ না কি হচ্ছে? দাঁড়িয়ে না থেকে আকাশকে বলো এখনই বাইরে আসতে। নাবিল হেসে বলল, আমাকে কি পাগল কুকুরে কামড়েছে? আকাশ আগে যেটা করেছিল সেটা অন্যায় ছিল, এখন যেটা করছে সেটাই ঠিক। আঙ্কেল, সবাইকে নিয়ে এখান থেকে যান। আকাশের বাবা বলল, এসবের মানে কি নাবিল? তোরা এত বেয়াদব হয়েছিস? নাবিল বলল, মাফ করবেন আঙ্কেল, আমরা যারা রাজনীতি করি আমাদের ভালোর চেয়ে খারাপ দিকগুলি মানুষের চোখে পড়ে বেশি। সে যাই হোক, আপনারা সবাই এখন এখান থেকে যান, আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আর নাবিল বেঁচে থাকতে দরজার ওই পাশে কেউ যেতে পারবে না। আকাশের সময় হলে সে নিজেই বাইরে আসবে। এই দিনটার জন্য আকাশ 1 মাস ধরে প্ল্যান করেছে, আপনারা তাতে জল ঢালতে পারেন না। নাবিল বলল, এই কে আছিস? সবাইকে এখান থেকে নিয়ে যা। নাবিল বলার সাথে সাথে কতগুলি ছেলে এসে সবাইকে সরিয়ে দিল। নাবিলের মা বলল, লজ্জা শরমের মাথা কি খেয়ে ফেলেছিস নাবিল? একটা মেয়ের সর্বনাশ হয়ে যাচ্ছে, নিজে তো সাহায্য করছিস না, উল্টো সবাইকে আটকে রেখেছিস। ছি, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম ভাবতেও ঘৃণা হচ্ছে। কি করে পারছিস জানোয়ার? নাবিল বলল, জানোয়ার নয়, বলো ভিলেন। গল্পের ভিলেন যা খুশি করতে পারে। নাবিল ছেলেদের উদ্দেশ্য করে বলল, এই তোদের এত এত টাকা দিয়ে কেন পুষছি বলতো? সামান্য এই কয়েকজনকে সামলাতে পারছিস না, এত কথা বলছে কি করে? কেউ আর একটা কথা বললে কি করতে হবে নিশ্চয়ই জানিস। আপাতত এরা আমাদের পথের কাঁটা, আর পথের কাঁটা মানে পথের কাঁটাই। এখানে আপন পরের কোনো হিসাব নেই, বুঝেছিস? ছেলেগুলির মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, কেউ আর একটা কথা বললে গায়ে হাত তুলতে বাধ্য হব। সবাই নিচে যান বলছি। নাবিলের মা তো নাবিলের আচরণ দেখে কেঁদেই ফেলেছেন। যেখানে নিজের মাকে ছাড় দিচ্ছে না, সেখানে আর কেউ কথা বলার সাহস পেল না। এদিকে ঘরের ভেতরে আকাশ মেঘলাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিয়েছে। মেঘলার মাথায় কিছুই ঢুকছে না। সে ঘরের ভেতর থেকে নাবিলের কথা স্পষ্টই শুনতে পাচ্ছে, তাই আরো তালগোল পাকিয়ে যাচ্ছে। আকাশ উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে গভীর চিন্তায় মগ্ন। মেঘলা কিছুক্ষণ নাবিলের কথা শোনার পর আকাশকে প্রশ্ন করল, ভাইয়া এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এখনো হয়নি, তাই বুঝতে পারছিস না, যখন হবে তখন বুঝবি। মেঘলা বলল, কি হবে? আমি কি কিছু ভুল করেছি? আমাকে মারবেন? মেঘলা চিন্তা করতে লাগলো সে কি ভুল করেছে, কিন্তু মেঘলার কোনো ধারণাও নেই আকাশ তার সাথে কি করতে চলেছে। আকাশ বলল, কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। শোন মেঘলা, তোকে কয়েকটা কথা বলছি, মন দিয়ে শোন। দেখ, তুই এখন কষ্ট পাবি, এটা আমি জানি, কিন্তু যদি ছটফট করিস বা আমাকে বাধা দিস আরো বেশি কষ্ট পাবি। তাই শুধু বাধা দেওয়ার বৃথা চেষ্টা করিস না। তুই আমার সাথে পারবি না এটা তো জানিস, শুধু শুধু নিজের কষ্ট বাড়াস না। এবার মেঘলা বুঝলো আকাশ কি করতে চলেছে। এটা বোঝার সাথে সাথে সে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলতে পারছে না। নাবিল বাহিরে থেকে আগেই লক করে দিয়েছে। আকাশ এসে খপ করে মেঘলার হাত ধরলো। মেঘলা ভয় পেয়ে আকাশের কাছ থেকে হাত সরিয়ে নিল। আকাশ বলল, অনেক আগে থেকেই প্ল্যান সাজানো, তুই চাইলেও এই গণ্ডি থেকে বের হতে পারবি না, তাই যা হচ্ছে হতে দে। আকাশ মেঘলার ওড়না ধরে টানতেই মেঘলা চেঁচিয়ে উঠল, ভাইয়া কিছুক্ষণ পর আপনার ইরা আপুর সাথে বিয়ে, এখন আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। আকাশ বলল, তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। মেঘলা আপ্রাণ চেষ্টা করছে আকাশকে থামানোর, কিন্তু আকাশের সাথে পেরে উঠছে না। আকাশ মেঘলাকে ফেলে দিয়ে মেঘলার 2 হাত চেপে ধরে মেঘলার গলায় মুখ ডুবালো। মেঘলা চেঁচাচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে গেছে, চোখের কাজল ঘেটে গেছে। মেঘলা বলল, ছাড়ুন ভাইয়া, এমন করবেন না প্লিজ, আমার উপর দয়া করুন।
আকাশ ছাড়বে না বুঝতে পেরে মেঘলা বলল, আপনার লজ্জা করছে না? এত নিচে কি করে নামছেন আপনি? আকাশ বলল, হিরোর যা ইচ্ছা তাই করতে পারে না, কিন্তু ভিলেন সব পারে। আমি আর হিরো হতে চাই না, এবার ভিলেন হতে চাই। মেঘলা বলল, আমার শরীর খারাপ লাগছে ভাইয়া, ছেড়ে দিন প্লিজ। আকাশ মেঘলার দিকে তাকিয়ে দেখলো মেঘলার চোখে মুখে ভয়ের ছাপ, তাই আকাশ মেঘলাকে ছেড়ে দিল। আকাশ মুখ ঘুরিয়ে বসে আছে, মেঘলা বসে বসে কান্না করছে। আকাশ ফোন হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে নাবিলকে ফোন দিল। নাবিল বলল, কি হয়েছে? আকাশ বলল, কি আবার হবে, আমাদের প্ল্যান ফ্লপ হয়েছে। চূড়ান্ত মাপের ফাউল একটা প্ল্যান করেছিলাম, আগেই জানতাম আমি এটা করতে পারবো না, শুধু শুধু ঝামেলা করলাম, কাজের কাজ তো কিছুই হলো না। নাবিল বলল, আজব, যে কিনা চোখের পলকে কয়েক ডজন ছেলেকে মাটিতে মিশিয়ে দিতে পারে সে এইটুকু পারছে না? মেঘলা কি তোর চেয়ে বেশি শক্তিশালী? আকাশ বলল, হয়তো মেয়েটা মেঘলা, এজন্যই পারছি না। এই মুহূর্তটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু সে স্বপ্নে তো মেঘলার এই অবস্থা ছিল না। ও আমাকে দেখে ভয় পাচ্ছে, নাবিল কান্না করছে। আমি পারবো না মেঘলাকে কাঁদিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে এত জঘন্য একটা কাজ করতে। মারি কাটি যাই করি, আমি মেঘলাকে সম্মান করি নাবিল, ওর সম্মান নিয়ে টানাটানি আমি করতে পারবো না। নাবিল বলল, বুঝেছি, আচ্ছা জঘন্য কিছু করতে হবে না, জামা কাপড় ছিঁড়ে নিয়ে আয়, যাতে অন্তত বোঝা যায় যে তুই ওকে রেপ করেছিস। আকাশ বলল, পাগল হয়ে গেছিস নাকি তুই? তাতে তো মেঘলা আরো খেপে যাবে। যদি প্ল্যান মতো কাজ করতে পারতাম তাহলে না হয় বাধ্য হয়ে আমাকে বিয়ে করত, কিন্তু তুই যেটা বলছিস তাতে তো আমি সবার কাছে খারাপ হবই, আর কাজের কাজ কিছুই হবে না। নাবিল বলল, সবই হবে, তুই এটুকু কর, আমি বাকিটা দেখছি। আর যদি এটাও না পারিস মনে রাখিস মেঘলাকে তোর সারা জীবনের জন্য হারাতে হবে। আকাশ বলল, না, ওকে ছাড়া আমি বাঁচব না, যেভাবেই হোক আমি এটা করতে হবে আমাকে। নাবিল বলল, গুড। আকাশ এসে আবার মেঘলাকে জড়িয়ে ধরলো। মেঘলা কান্না করতে করতে বলল, আবার এমন করছেন কেন? যেতে দিন আমায়, দরজা খুলতে বলুন প্লিজ। আকাশ কথা না বলে মেঘলার ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আকাশ মেঘলার জামা কাপড় ছিঁড়ে দিল, সারা শরীরে নখের আঁচড় আর কামড়ের দাগ। এবার মেঘলাকে টানতে টানতে নিয়ে সবার সামনে উপস্থিত হলো। আকাশের বাবা এসে আকাশকে থাপ্পড় মারলো, আমি তোকে পুলিশে দিব। আকাশ বলল, মারো কাটো আর যাই করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেঘলাকে দেখে তো বুঝতেই পারছো ওর সাথে কি কি হয়েছে। তাই আগে আমাদের বিয়ে দাও, তারপর পুলিশে দাও, নাকি জাহান্নামে পাঠাও, যা খুশি তাই করো। আর এখনো যদি আমাদের বিয়ে না দাও তাহলে আর কিছু বলার নেই। ইরা এসে রাগী লুক নিয়ে আকাশকে বলল, তুমি এসব কি বলছো আকাশ? আমাদের আজকে বিয়ে হওয়ার কথা। আকাশ বলল, আমাকে কি পাগল পেয়েছো? আমি কেন তোমায় বিয়ে করতে যাব? আমি তো মেঘলাকে জ্বালানোর জন্য আর ওকে বউ হিসেবে পাওয়ার জন্য 1 মাস ধরে প্ল্যান বানাচ্ছিলাম, আর তুমি সেই প্ল্যানের একটা গুটি মাত্র। আমি এই আয়োজন করেছিলাম শুধুমাত্র মেঘলাকে পাওয়ার জন্য। বাড়ির ভেতরে ওর পেটে বাচ্চা হলেও সবাই মিলে চাপা দিয়ে দিত, তাই একটা গেট টুগেদার করতে চেয়েছিলাম যেখানে সবাই উপস্থিত থাকবে, আর সবার সামনে মেঘলার সাথে এমন ঘটবে, অতঃপর আমাদের বিয়ে হবে। ইরা বলল, আমার কি দোষ ছিল, আমাকে কেন এভাবে অপমান করলে? আকাশ বলল, আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আমি যখন তখন মেঘলার কাছে চলে যেতে পারি, আর অন্য একটা মেয়েকে ভালোবাসে এমন ছেলেকে জেনে শুনে তুমি কেন বিয়ে করেছো? সেটা না বোঝার মতো বোকা আমি নই। কত কিছু নিয়েছো সেটা তো ভালো করেই জানো, তাই ঝামেলা করো না, আর কোনো চিন্তাও করো না, ব্যালেন্স অলরেডি তোমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। ইরা বলল, আমি জানতাম এমন কিছু হবে, তাই আগেই বারবার বলেছিলাম। কি হলো মেঘলা, এবার কোথায় গেল তোমার প্রতিজ্ঞা? আকাশ বলল, এত কিছুর পরেও যদি কিছু বলার থাকে তাহলে বলবো, সত্যি কি বিয়ে করবে একজন রেপিস্টকে, যে কিনা একটু আগেই একটা মেয়েকে রেপ করেছে? আর মেঘলাকে দোষ দিচ্ছ কেন? ও যে ইচ্ছে করে কিছু করেনি সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। বেচারির উপর দিয়ে অনেক ধকল গেছে, এখানে যা হয়েছে সব ওর উপর জোর করে করা হয়েছে, তাই ওর এখানে কিছু বলার নেই। মেঘলা বলল, আছে, আমার বলার আছে। এত কিছুর পরেও আমি মেঘলা আপনার মতো একটা ভিলেনকে বিয়ে করব না। মেয়েরা কারো হাতের পুতুল নয় যে যখন তখন জোর করে তাদেরকে বিয়ে করা যায়। আমি করব না আপনাকে বিয়ে। কি হবে বিয়ে না করলে? লোকে আমায় নষ্টা বলবে, সমাজ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। নিক, তবুও আমি এমন জঘন্য একটা ছেলেকে বিয়ে করব না যে কিনা মেয়েদের সম্মান করতে জানে না। কি ভেবেছেন জোর করে রেপ করে মেয়েদের বউ বানানো যায়? না মিস্টার আকাশ, এমন জঘন্য কাজ করে ঘৃণার পাত্র হওয়া যায়, মনের মানুষ হওয়া যায় না। আকাশ বলল, মেঘলা এমন করিস না প্লিজ, আমি আর সহ্য করতে পারবো না। উপস্থিত সবাই অবাক হয়ে মেঘলা আর আকাশের কথা শুনছিল। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে হাততালির আওয়াজে সবাই সেদিকে তাকালো।
নাবিল হাততালি দিতে দিতে এসে বলল, সাবাস মেঘলা, মেয়েদের আসলে এমনই হওয়া উচিত। অন্যায়ের সাথে আপোষ করা একেবারেই উচিত নয়। তুমি একদম ঠিক বলেছ। যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। নাবিলের কথা শুনে আকাশ হতবাক হয়ে গেল। আকাশ বলল, নাবিল তুই এসব কি বলছিস? নাবিল বলল, আমি একদম ঠিক বলছি আকাশ চৌধুরী, ওরফে মিস্টার রেপিস্ট। নাও ইউ আর এ বিগ লুজার। আজকের এই খবরটা কাল সবগুলো নিউজ পেপারের হেডিং হবে। আমাদের দলের সদ্য নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্য ইয়ংস্টার আকাশ চৌধুরী একজন রেপিস্ট। ভাবতে পারছিস কেমন টুইস্ট হবে বিষয়টা? তোর ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে, তোর রাজত্বের পতন হবে, আর তার সাথে সাথে তুই বেঁচে থাকতেও মরে যাবি। যাকে বলে জীবন্ত লাশ। সবাই তোর থেকে মুখ ফিরিয়ে নিবে। যে মেয়েগুলি তোর সাথে একবার কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করত তারাও তোকে ঘৃণা করবে। রাস্তায় বের হলে সবাই তোকে দেখে বলবে, ওই দেখো চৌধুরী বাড়ির রেপিস্ট ছেলে। যারা তোর দিকে তাকানোর সাহস পেত না তারাও তোর দিকে আঙ্গুল তুলবে। আর জানিস তো রাজনীতি চলে জনগণের পাওয়ারে। তারা যখন তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিবে তুই তোর পথ হারাবি। কালকে থেকে তোর না থাকবে কোনো রানী আর না থাকবে সাম্রাজ্য। আকাশ বলল, আমি বিশ্বাস করতে পারছি না নাবিল, তুই এগুলো বলছিস। জীবনে যে দুইজনকে আমি বুকের বাম পাশে জায়গা দিয়েছিলাম সেই দুইজনে আমার সাথে ছলনা করলো। কেউ আমায় ভালোবাসলো না। কেন নাবিল? আমার ভালোবাসা কি এতই ফালতু ছিল? নাবিল মনে মনে বলল, জানি আকাশ তোর খারাপ লাগবে, এগুলি হজম করতে তোর কষ্ট হবে। বিশ্বাস কর, তোকে এসব বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু এছাড়া যে কোনো পথ দেখতে পাচ্ছি না। সবভাবেই তো দেখলাম, কিন্তু মেঘলার জেদ ভাঙতে পারলাম না। এবার তোকে আঘাত করে দেখি, তাতে যদি মেঘলা মুখ খোলে, দেখি মেঘলা তোর কষ্ট কতক্ষণ সহ্য করতে পারে। পরে না হয় তোর কাছে ক্ষমা চেয়ে নিব। জানিস আকাশ, ক্লাসে সবসময় আমি ফার্স্ট হতাম। হুট করে কোথা থেকে তুই উড়ে এসে জুড়ে বসলি, তুই আমার জায়গাটা নিয়ে নিলি। অনেক চেষ্টা করেও তোকে আর ডাউন দিতে পারিনি। আস্তে আস্তে স্যারদের কাছে তুই আমার চেয়ে বেশি প্রিয় হয়ে গেলি। যদিও আমি তোকে প্রতিদ্বন্দ্বী ভাবতাম না, কিন্তু কেন জানি না সবসময় সবাই তোর সাথে আমার তুলনা করত। তখন থেকে জেদ ছিল তোর উপর। তারপর রাজনীতিতেও তুই এগিয়ে গেলি, তোর হয়ে মারামারি করতাম আমি, আর নাম হতো তোর। আমি এসব কিছুতেই মানতে পারছিলাম না। আজকে সুযোগ পেলাম, তাই সেটা কাজে লাগালাম। আমি জানতাম মেঘলা তোকে বিয়ে করবে না, আর এই জঘন্য কাজটা করলে তো আরো করবে না। তাই তোর আবেগের সুযোগ নিয়ে এমন একটা জঘন্য কাজেই তোকে সাপোর্ট দিলাম। ভুল করছিস জেনেও তোকে এগিয়ে দিলাম, আর তুই সেই ফাঁদে পা দিলি। নাবিল ভিলেনি হাসি দিয়ে বলল, তুই বড্ড বোকারে আকাশ। তুই আমার সাজানো গোলক ধাঁধায় হারিয়ে গেছিস, সেখান থেকে আর বের হতে পারবি না। ইউ আর ফিনিশ। থ্যাঙ্কস মেঘলা, আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। আর একদম চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করে বইয়ের সম্মানই দিব। রেপ হয়েছ বলে দূরে ঠেলে দিব না। কথাটা বলার সাথে সাথে মেঘলা নাবিলের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এরপর বলল, লজ্জা করছে না এসব বলতে? যে আকাশ নাবিল ছাড়া এক পাও বাড়ায় না, যে আকাশ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে এভাবে ফাঁসাতে বুক কাঁপলো না? আকাশ এবার বলতে শুরু করলো, নাবিল আর তোর মধ্যে পার্থক্য কি মেঘলা? তোর লজ্জা না করলে ওর কেন করবে? আর নাবিল তো কিছু করেনি, তোকে বিয়েতে বাধ্য করতে এসব করার প্ল্যান আমারই ছিল। নাবিল তো শুধু সুযোগ নিচ্ছে, নাবিল কিছু করেনি। যা করার তুই করেছিস মেঘলা। আমি এখন বুঝতে পারছি জীবন তলাশ কাকে বলে। দেখ, আমার নিজের বাবা মা আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে। আমার সবচেয়ে কাছের বন্ধু, যে কিনা সমস্ত বিপদে নিজের জীবন বাজি রেখে আমার পাশে ঢাল হয়ে দাঁড়াতো, আজকে সেও আমার হাত ছেড়ে দিয়েছে। আমার ক্ষমতা, সমাজের অবস্থান সব এক নিমিষেই মাটিতে মিশে গেছে। আমি আর কোনোদিন কারো সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। সবাই আমাকে নিয়ে বাজে কথা বলবে, পৃথিবীর সকল মেয়ে আমাকে ঘৃণা করবে। তোর কি মনে হয় আমি পাগল? আমি কি জানতাম না আমি এই কাজটা করলে আমার সাথে কি কি ঘটবে? আমি সবই জানতাম, জেনে বুঝেই করেছিলাম। আমি জানতাম আমি আমার অবস্থান হারাবো, কিন্তু এটা জানতাম না যে কথাগুলি নাবিল আমায় বলবে। সারা জীবন ধরে একজনকে ভালোবাসার বিনিময়ে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমি আজকে খুব বেশি খুশি মেঘলা। সবকিছুর বিনিময়েও আমি তোকে চেয়েছিলাম। আমি স্বার্থপর নই, আমি সব হারাতে রাজি ছিলাম, শুধু বিনিময়ে তোকে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে তোকেও পেলাম না, আর বাকি সব কিছুও হারালাম। কিন্তু তুই যা চেয়েছিলি তাই হয়েছে। এবার তুই খুশি তো মেঘলা? মেঘলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি এসব চাইনি আকাশ। আকাশ বলল, তুই এটাই চেয়েছিলি। দেখ মেঘলা, দেখ তোর ছলনার জন্য একটা জীবন কিভাবে নষ্ট হয়ে গেল। কেন ঠকালি আমাকে? এত ভালোবাসার পর আমার কি এসব প্রাপ্য ছিল? আমি কি সত্যি এসবের উপযুক্ত ছিলাম? এখানে এত এত আপনজনের মাঝে আজকে আমার পাশে কেউ নেই। আমি হেরে গেছি মেঘলা।
নাবিল বলল, ইস আকাশ, তোর জন্য না বড্ড মায়া হচ্ছে, কিন্তু কি করব বল, তোর পথটা তো আমার চাই। আসলে কি জানিস, লোভ জিনিসটা সবাইকে বদলে দিতে পারে, যেমন এই বেঈমান মেয়েটাকেও বদলে দিয়েছে। সম্পত্তির জন্য তোর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তোকে নিঃস্ব করে দিয়েছে। এরকম মেয়ের জন্য সব মেয়েদের দুর্নাম হয়। এরা শুধু কেড়ে নিতে জানে, কিছু দিতে জানে না, শুধুমাত্র কিছু টাকার জন্য বিক্রি হয়ে যায়। এই মেয়েটা কখনো তোর ভালোবাসার যোগ্য ছিল না। এদের তো টাকা দিলেই বিছানায় নেওয়া যায়, ভালোবাসার মতো পবিত্র কিছু পাওয়ার যোগ্যতা এদের নেই। দুনিয়ায় বহুত বেঈমান দেখেছি, কিন্তু এর মতো একটাও দেখিনি। ছোট থেকে ওকে যারা বড় করলো তাদের পরিবারকে ধ্বংস করে দিতেও দুইবার ভাবলো না। তোর কথা ভাবলই না, তোর বাবার কথাও ভাবলো না। আজকে তোদের বিয়ে না হলে তোর বাবার দিকেও তো সবাই আঙ্গুল তুলবে, সেটাও চিন্তা করলো না। এদের আসলে বেঁচে থাকারই কোনো যোগ্যতা নেই। মিথ্যাবাদী বেঈমান, স্বার্থপর, লোভী মেয়ে। মেঘলা বলল, একদম ঠিক বলেছেন ভাইয়া, আমি সত্যি মিথ্যাবাদী, আমি বেঈমান, আমি কেড়ে নিতে জানি, তাই তো দাদির কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নিয়েছি। কিন্তু আকাশ, আপনার মনে কি একবারও প্রশ্ন জাগলো না, দুনিয়ায় এত রেস্টুরেন্ট থাকতে আমি ডেটিং করতে কেন সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম? আর যদি যাওয়ারই থাকতো সেদিন সেই সময়ই কেন? বাড়ির সবাই তো জানতো আপনার মিটিং আছে, কোথায় আর কখন মিটিং সেটাও সবাই জানতো। তাহলে নিশ্চয়ই আমিও জানতাম। জেনে শুনে সেদিন সে সময়ে আমি কেন সেখানে গিয়েছিলাম? আর নাবিল ভাই, আপনাদের কারোর জানতে ইচ্ছে করলো না যে মিটিংয়ে আকাশ ছিলই না, সেই মিটিংয়ে কি করে আকাশ পদ পেল? যদিও সে যোগ্য ছিল, তবুও সিনিয়র মেম্বারদের বাদ দিয়ে ও কি করে দলের দায়িত্ব পেল? ও, আপনারা তো আমার মতো বেঈমান নন, তাই এসব মাথায় আসেনি, তাই না? তাহলে আমি বলি, আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম প্রেম করতে নয়, আকাশের স্বপ্ন কিনতে। সেদিন আমি দাদির দেওয়া সমস্ত সম্পত্তি বিক্রি করে আকাশের স্বপ্ন কিনেছিলাম, আর টাকাগুলি দিয়ে ফিরে আসার সময় আকাশের মুখোমুখি হয়ে গিয়েছিলাম। আকাশ ফোনে কথা বলছিল, তাই আমায় দেখেনি, কিন্তু আমি দেখেছিলাম। আমি জানতাম আকাশ আমায় যখন দেখবে হাজারটা প্রশ্ন করবে আর সত্যিটা জেনে যাবে। আমি চাইনি আকাশ সত্যিটা জানুক, তাই সেখানে বসে থাকা একজনকে রিকোয়েস্ট করেছিলাম আমার BF অভিনয় করতে। বেঈমান না হলে কি এই কথাগুলি এতদিন লুকাতে পারতাম? মিথ্যাবাদী না হলে কি গুছিয়ে বলতে পারতাম যে বিক্রি করে দেওয়া সম্পত্তির মালিক আরো 3 বছর পর হব? মিথ্যাবাদী না হলে কি FM স্টেশনে কল দিয়ে সারা রাত গল্প শুনে বলতে পারতাম যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? জানেন আমি না খুব লোভী। লোভী না হলে কি 2টা রিংয়ের জন্য সাঁতার না জেনেও ডোবায় ঝাঁপ দিতে পারতাম? লোভী, এজন্যই পেরেছিলাম। আমি বেঈমান, মিথ্যাবাদী, সাথে লোভী। কিন্তু জানেন ভাইয়া, এমন বেঈমান সচরাচর পাওয়া যায় না। নাবিল বলল, কিন্তু এত কিছু করার পরেও তুমি বলনি কেন? মেঘলা বলল, স্বার্থপর তাই। আমি পারিনি যাকে নিজের চেয়েও ভালোবাসি তাকে কষ্ট দিতে। যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়ার মানেই তো নিজেকে কষ্ট দেওয়া। আমি পারিনি এত উদার হতে। কথাটা বলার সাথে সাথে আকাশ দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরল। আকাশ বলল, নাবিল তুই শুনলি, মেঘলা আমাকে ভালোবাসে। তুই শুনেছিস নাবিল? আমি তোকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। ধন্যবাদ দোস্ত। আমি এতদিনে এত অত্যাচার করেও মেঘলাকে দিয়ে যা বলাতে পারিনি তুই পেরেছিস। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুই চিন্তা করিস না, আমি নিজে গিয়ে পথ থেকে অব্যাহতি দিব। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না রে। মেঘলার একটা কথাতেই জীবনের সব পেয়ে গেছি। নাবিল, তুই আমার ইচ্ছা পূরণ করেছিস, এবার আমিও তোর সব ইচ্ছা পূরণ করব। আমি সারা জীবন তোর পাশে তোর ঢাল হয়ে থাকব। চাই না আমার বাড়ি গাড়ি ক্ষমতা। নাবিল বলল, শান্ত হ আকাশ, তুই মেঘলার একটা কথা শুনতে গিয়ে বাকিগুলি মিস করে গিয়েছিস। এত কিছু করার পরেও মেঘলা কেন সব আড়াল করলো সেটা তো জানতে হবে আগে, তাই না? এর পেছনে কে আছে? নাবিল ইরার দিকে তাকিয়ে বলল, এর পেছনে তোর দাদি বা অন্য কেউ নেই তো? মেঘলা বলল, আমি আজকে সব বলে দিব। অনেক হয়েছে, আর না। আমিও এবার একটু ভালো থাকতে চাই, আর কোনো কিছুই লুকাবো না। মেঘলা বলল, আচ্ছা ভাইয়া, যদি কখনো জানতে পারেন কিছুদিন পর আপনার ফাঁসি হবে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেটা ফিরাতে পারবেন না, তাহলে সেই বেঁচে থাকার মুহূর্তগুলি আপনি কি করে কাটাতে চাইবেন? নিশ্চয়ই সবসময় হাসি খুশি আর আপনজনদের ভালোবাসা পেতে চাইবেন, তাই না? কিন্তু আমি চেয়েছিলাম অন্য একজনকে ভালো রাখার একটা ব্যবস্থা করতে, কারণ আমি জানতাম আমার অবর্তমানে সে হয় পাগল হয়ে যাবে, নয়তোবা সুইসাইড করবে। তাই মনকে পাথর করে ছোট থেকে তিল তিল করে গড়ে তোলা আত্মার বাঁধনটা আলগা করে দিয়েছিলাম। ইচ্ছে করে নিজের শরীর থেকে প্রাণটা আলাদা করে দিয়ে তার উপর সংসারের দায়িত্ব চাপাতে চেয়েছিলাম। আমি জানতাম তার মন থেকে নিজের নামটা মোছার ক্ষমতা আমার নেই। তারপরেও চেয়েছিলাম বউ নামক একটা দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিতে, যাতে সে অন্য কাউকে ভালো না বাসলেও অন্তত তার দিকে তাকিয়ে হলেও যেন বেঁচে থাকে। নাবিল বলল, কিন্তু তোমাকে ফাঁসি কে দিবে? মেঘলা ইতিমধ্যে কেঁদে দিয়েছে।
চোখের জলে নাক ভিজিয়ে বলতে লাগলো, না ভাইয়া, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। ইরা আপু, দাদি বা আকাশের ভাইয়ের পরিবারের কেউ আমার বদলে যাওয়ার পেছনে কারণ ছিল না, আর আমাকে কেউ ফাঁসিও দিবে না। কিন্তু আমি কবে মারা যাব সেটা আমি জানি। নাবিল বলল, কিসব পাগলের মতো কথা বলছো? কে কবে মরবে সেটা কেউ জানে নাকি? মেঘলা বলল, হ্যাঁ আমি জানি, কারণ আমার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু হবে না। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তাই ডাক্তার বলে দিয়েছে যদি কিডনি ডোনেট না করা হয় আমি 3 মাসের মধ্যেই মারা যাব। আমি যে বাঁচার চেষ্টা করিনি তা নয়, বিশ্বাস করুন খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল আমাকে বাঁচাতে 2টা কিডনি লাগবে, একটা দিয়ে হবে না, আর সেই কিডনি সেম ডোনারের কাছ থেকেই নিতে হবে। কিন্তু এমন কোনো ডোনার পাওয়া যায়নি যে কিনা নিজের জীবনের বিনিময়ে আমাকে বাঁচাবে। তাও খুঁজতাম, কিন্তু কপালটা এতটাই খারাপ যে সব আশাই বৃথা হয়ে গেল। আমার রক্তে হাই কোলেস্টেরল থাকায় এই অপারেশন করা সম্ভব না। অপারেশন করলে অপারেশন চলাকালীন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 90%। ডাক্তার খুব চেয়েছিল একটা কিডনি দিয়ে ট্রাই করতে, কিন্তু আমি চাইনি, কারণ আমার কাছে এই 3টা মাসের মূল্য অনেক। কারণ এই দিনগুলির মধ্যে আকাশের জীবন থেকে মেঘলাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি পেরেছি। কিছুক্ষণ আগে পর্যন্ত ভেবেছিলাম এই পরীক্ষায় আমি জিতে গেছি, আমি পেরেছি আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে। আকাশকে সামলে রাখার মতো কাউকে তার পাশে রেখে যেতে পেরেছি। আমি হয়তো সবার মতো হতে পারিনি, তাই জীবনের শেষ কটা দিন নিজেকে ভালো না রেখে আকাশের জীবনটা সাজাতে ব্যস্ত ছিলাম। ইচ্ছে করে নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিলাম। প্রতিদিন একটু একটু করে নিজেকে আকাশের কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম। জানেন, নিজের ভালোবাসাকে অন্যের করে দিতে আমারও খুব লেগেছিল। আকাশ যখন ইরা আপুকে আদর করত আমার খুব কষ্ট হতো। রাতে যখন শরীর খারাপ লাগতো স্বপ্ন দেখতাম আকাশ যদি একবার এসে আমার মাথায় হাত রাখতো, একটু ঘুম পাড়িয়ে দিত। সবার মতো আমারও ইচ্ছে করতো জীবনের শেষ কয়েকটা দিন আকাশের ভালোবাসায় সুখে থাকতে, কিন্তু নিজের ইচ্ছেগুলিকে মনের মধ্যেই কবর দিয়ে দিয়েছিলাম। কারণ আমি আমাকে নয় আকাশকে ভালোবাসি, তাই প্রতিটা দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করেও আকাশের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকে বিয়ের পর আকাশ দায়িত্বের শিকলে আটকা পড়ে যাবে, সে ভুলে যাবে তার মেঘলাকে। কিন্তু আমার জানা ছিল না আকাশের বুক থেকে মেঘলাকে সরানো অসম্ভব। এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আকাশও কখনো নিজেকে ভালোবাসেনি, আকাশ শুধু মেঘলাকেই ভালোবাসে। তাই সে আজকে মেঘলার জন্য নিজের সব বিসর্জন দিতেও দ্বিধা করছে না। আচ্ছা ভাইয়া, আপনি কি বলতে পারেন জীবন এত অদ্ভুত কেন? মানুষের চাওয়া পাওয়াগুলি হঠাৎ করে বদলে যায় কেন? এতদিন যখন খুব কষ্ট হতো, আকাশের ব্যবহার সহ্য করতে পারতাম না, তখন একা একা বসে প্রার্থনা করতাম আমার বেঁচে থাকার দিনগুলি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মেঘলা নাবিলের কাছে গিয়ে 2 হাত ধরে বলতে লাগলো, জানেন ভাইয়া, আমার না দম নিতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, চারদিক কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। আমি বুঝতে পারছি আমার সময় শেষ, কিন্তু এখন যে আমার বাঁচতে ইচ্ছে করছে। আমি বাঁচতে চাই নাবিল ভাইয়া, আকাশের জন্য না। আজকে আমি আমার জন্য বাঁচতে চাই। আকাশের এত ভালোবাসা ছেড়ে আমি যেতে চাই না। আমি সত্যি বাঁচতে চাই। কথাগুলি বলতে বলতে নাবিলের কোলে ঢলে পড়ল মেঘলা। মেঘলার বাঁচার আকুতি দেখে উপস্থিত সবার চোখেই পানি জমে গেছে। আকাশের মা বাবা দৌড়ে এসে মেঘলাকে ধরলো। নাবিল তো প্রায় পাগল হয়ে গেছে। নাবিল মেঘলাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ওঠো মেঘলা, প্লিজ ওঠো, তোমাদের ভালোবাসাকে এভাবে হেরে যেতে দিও না। চোখ খোলো মেঘলা, তুমি বাঁচবে, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাদের ভালোবাসাকে হেরে যেতে দিব না। সবাই মেঘলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, একমাত্র আকাশ ছাড়া। আকাশ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি, একটা কথাও বলেনি, এমনকি মেঘলার দিকে তাকায়ওনি, নিচের দিকে তাকিয়ে আছে। নাবিল এসে আকাশকে ধরে বলতে লাগলো, আকাশ তুই দাঁড়িয়ে আছিস কেন? মেঘলাকে হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের কর। আকাশের কোনো রেসপন্স নেই। নাবিল আকাশকে ঝাঁকি দিয়ে বলল, আকাশ তুই কি শুনতে পারছিস? তাকিয়ে দেখ মেঘলা অজ্ঞান হয়ে গেছে, তুই কিছু বল আকাশ, এভাবে পাথর হয়ে যাস না। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ল আর চিৎকার করে কেঁদে উঠল। আকাশের চিৎকারে বিয়ে বাড়িও যেন থমকে গেল, আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। আকাশ পাগলের মতো আবোল তাবোল বকছে, কথা জড়িয়ে যাচ্ছে আকাশের। সে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, নাবিল, মেঘলা এগুলি কি বলল? ও আমাদের সাথে মজা করছে তাই না? আমি ওকে এত কষ্ট দিয়েছি তাই আমাকেও কষ্ট দিচ্ছে তাই না? তুই বল, ও সব মিথ্যা বলেছে, ও আমাদের সাথে অভিনয় করছে তাই না? নাবিল, তুই ওকে উঠতে বল। এই দেখ, আমি কথা দিচ্ছি আর কখনো ওকে কষ্ট দিব না, ভুল করলে একটুও বকা দিব না, সত্যি বলছি আমি। তুই ওকে উঠতে বল নাবিল।
আকাশের অবস্থা দেখে নাবিলও কেঁদে ফেলেছে। সে আকাশকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ আকাশ, কিছু হবে না মেঘলার, ও একদম সুস্থ হয়ে যাবে। আমি ওকে কিডনি দিব, তবুও তোদের ভালোবাসাকে হারিয়ে যেতে দিব না। নাবিল মেঘলাকে কোলে নিয়ে বাহিরের দিকে যেতে লাগলো। নাবিল মেঘলাকে কোলে নিয়ে বাহিরে যাচ্ছে, সেই ফাঁকে আকাশ গ্যারেজ থেকে গাড়ি বের করে গেটের সামনে অপেক্ষা করছে। মেঘলার নিথর শরীরটা কোলে করে নিয়ে আসছে নাবিল। আকাশ অপলক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। নাবিলের পিছু পিছু অন্য সবাই আসছে, কিন্তু সেখানে সবাই থাকলেও ইরার উপস্থিতি নেই। তবে আপাতত ইরাকে নিয়ে ভাবার মতো সময় কারো কাছে নেই। সবার দৃষ্টি জুড়ে আছে শুধু মেঘলা। কিন্তু মেঘলাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার আগেই নাবিল হঠাৎ থমকে দাঁড়ালো। সে মেঘলার দিকে একবার তাকিয়ে মেঘলাকে কোলে রেখে চিৎকার করে মাটিতে বসে পড়ল আর ডুকরে কেঁদে উঠল। নাবিলের থমকে যাওয়া দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেছে। কি হয়েছে জানতে আকাশ নাবিলকে জিজ্ঞেস করতে চাচ্ছে, কিন্তু আকাশের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে এই দুঃসংবাদ সহ্য করতে পারবে না। কিন্তু নাবিলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বিশাল কিছু একটা ঘটেছে। নাবিল এতক্ষণ বেশ স্ট্রং ছিল, আকাশ সহ অন্যদের সান্ত্বনা দিচ্ছিল সে। কিন্তু এখন নাবিলই বেশি ভেঙে পড়েছে। সে মাটিতে বসে কান্না করছে আর চিৎকার করে বলছে, না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, আমি মানি না এসব, সবকিছুই মিথ্যা। এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে অন্ধ করে দিলে না কেন? কিভাবে সহ্য করব এসব? খোদা, তুমি এত অবিচার করতে পারো না। নাবিলের মা এসে বলল, নাবিল, তুই কি পাগল হয়ে গেছিস? ওকে হাসপাতালে নিতে হবে, এখন কাঁদার সময় না। নাবিল মুখ তুলে তাকিয়ে মেঘলার ঘাড়ের একটা কাটা দাগ তার মাকে দেখালো, যা দেখে নাবিলের মাও চিৎকার করে বলে উঠল, নাদিয়া, নাবিল, ও আমার নাদিয়া। নাবিল বলল, হুম্মা, ও আমাদের হারিয়ে যাওয়া নাদিয়া, যাকে আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। আকাশের বাবা অবাক হয়ে বলল, কি বলছিস এসব নাবিল? নাবিল বলল, আঙ্কেল, আমার যখন 5 বছর তখন নাদিয়া হয়। নাদিয়া ছোট বলে সবাই নাদিয়াকে আদর করত। মা আর আমার পাশে ঘুমাতো না, আমাকে খাইয়ে দিত না, সারাদিন ওকে আদর করত। তাই আমি সহ্য করতে পারতাম না ওকে। সুযোগ পেলেই মারতাম। ও এতই ছোট ছিল, কথা বলতে পারতো না। সেই সুযোগে আমি নাদিয়াকে মারতাম। এমনকি একদিন আমি ওকে কোলে নিয়ে ইচ্ছে করে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলাম। তখন ও এই ব্যথাটা পেয়েছিল। 3টা সেলাই লেগেছিল ছোট্ট নাদিয়ার। নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ নাবিলকে ডাকলো। আকাশ দূর থেকে নাবিলকে ডাকতেই নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। এদিকে আকাশের বাবা নাবিলের মাকে জিজ্ঞেস করলো, আপনাদের মেয়ে হারালো কিভাবে? নাবিলের মা বলল, নাবিল আর নাদিয়াকে নিয়ে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। বাসায় ফেরার সময় গাড়িতে নাবিল নাদিয়াকে কোলে নিতে চেয়েছিল। নাদিয়ার বয়স তখন কেবল 7 মাস। আমরা গাড়ির সামনে বসেছিলাম, নাবিল নাদিয়াকে নিয়ে পেছনে বসেছিল। আর রাস্তায় আসতে আসতে আমার চোখ লেগে যায়, আমি ঘুমিয়ে যাই। ওর বাবা নাকি গাড়ি থামিয়ে রাতের খাবার কিনতে গিয়েছিল। সেই ফাঁকে নাবিল নাদিয়াকে রাস্তায় রেখে চলে আসে। নাবিল নাদিয়াকে হিংসা করত, তাই এমন করেছিল। পরে যদিও নাবিল নিজের ভুল বুঝেছিল, কিন্তু নাদিয়াকে আর পাওয়া যায়নি। আমরা অনেক খুঁজেছিলাম, পুলিশ কেসও করেছিলাম, কিন্তু নাদিয়াকে পাওয়া যায়নি। আকাশের বাবা বলল, আমিও মেঘলাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তখন অবশ্য আপনাদের সাথে পরিচয় ছিল না। দেখুন, একই শহরে এত কাছে থেকেও নিজের মেয়েকে চিনলেন না। আর আজকে এত কঠিন একটা মুহূর্তে ওর পরিচয় পাওয়া গেল। সবই নিয়তির লিখা। আকাশের মা নাবিলের মাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না ভাবি, মেঘলার কিছু হবে না, চলুন আমরা হাসপাতালে যাই। এদিকে নাবিল এসে মেঘলাকে নিয়ে গাড়ির পেছনে বসলো। আকাশ ড্রাইভ করছে। নাবিল বলল, আকাশ, জানিস মেঘলাকে? আকাশ বলল, এখন জানার প্রয়োজন মনে করছি না। নাবিল তবুও বলল, ও আমার একমাত্র ছোট বোন আকাশ, যার কথা আমি তোকে বলেছিলাম। আকাশ বলল, কি বলছিস নাবিল? এই তোর হারিয়ে যাওয়া বোন, যার জন্য তুই নিজেকে অপরাধী ভাবিস, এখনো চোখের জল ফেলিস। নাবিল বলল, হ্যাঁ আকাশ, আমি ওর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। ওকে যে খুঁজে পাবো কোনোদিন এটা ভাবিনি। আজকে যখন পেলাম ওর এই অবস্থা। আকাশ বলল, একেই বলে রক্তের টান। তুই খেয়াল করেছিস নাবিল, মেঘলা তোকে খুব বিশ্বাস আর ভরসা করে। নাবিল বলল, হ্যাঁ লক্ষ্য করেছি। আজকেও আমার 2টি হাত ধরে বলেছিল, ভাইয়া আমি বাঁচতে চাই। আজকে যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না আকাশ। এতদিন পর পেয়েছি ওকে, এখন আর হারাতে পারবো না। আমি না জেনেও ওকে অনেক পছন্দ করতাম। তাই যখন শুনলাম ওর কিডনি লাগবে, সবার আগে মাথায় আসলো কিডনি পাওয়া না গেলে নিজে কিডনি দিয়ে দিব, তাও আমি ওকে বাঁচাবো। আকাশ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। হঠাৎই একটা ছেলে হেলতে দুলতে গাড়ির সামনে চলে আসলো। আকাশ কোনো রকম পাশ কাটিয়ে গেল। নাবিল বলল, সাবধানে চালা আকাশ। আকাশ হঠাৎ করেই গাড়ির ব্রেক চাপলো। নাবিল বলল, কি হয়েছে আকাশ, গাড়ি কেন থামালি? আকাশ গাড়ির গ্লাসের মধ্যে মেঘলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, হাসপাতালে যাব না তাই। নাবিল বলল, আকাশ এটা মজা করার সময় না, তুই না যেতে চাইলে যাস না, আমাকে যেতে দে।
আমি একাই নিয়ে যাব ওকে। আজকে যদি নিজের কিডনি দিয়ে ওকে বাঁচাতে হয় আমি তাই করব। আকাশ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কি মনে হয় মেঘলা সত্যি অসুস্থ বা অজ্ঞান হয়েছে? নাবিল বলল, আকাশ তোকে এখন কিক মারতে ইচ্ছে করছে। এখন এসব ফাউল প্রশ্ন করার সময়। অজ্ঞান হয়নি তো কি নাটক করছে ও? আকাশ বলল, নাটক করছে না, আবার অজ্ঞানও হয়নি, অন্য কিছু হয়েছে। সন্দেহটা আগেই হয়েছিল আমার, এখন রাস্তার ছেলেটাকে দেখে ক্লিয়ার হলো। নাবিল বলল, আকাশ তুই পাগল হয়ে গেছিস? ওই ছেলের সাথে মেঘলার কি সম্পর্ক? আকাশ বলল, অনেক সম্পর্ক আছে। ঘাবলা আছে বুঝেছিলাম, কিন্তু এত বড় ঘাবলা সেটা বুঝিনি। এটা বলে আকাশ গাড়ি ঘুরিয়ে নিল। নাবিল রেগে গিয়ে বলল, আকাশ মেঘলার কিছু হয়ে গেলে তোর হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু ও আমার একমাত্র বোন। আকাশ বলল, ধুর শালা চুপ থাক। নাবিল বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে আকাশ, আমার সাথে মারামারি করার ইচ্ছা থাকলে করিস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে ওকে হাসপাতালে নিতে দে। আকাশ বলল, যাক বাবা, তুই আবার খেপেছিস কেন? মেঘলাকে বিয়ে করার পর তো তুই শালাই হবি, অগ্রিম বললাম। কি রাগ করলি? বলতে বলতে আকাশ একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো। নাবিল অবাক হওয়ার সাথে সাথে রেগেও যাচ্ছে। আমরা এখানে কি করছি আকাশ? তুই এত হার্টলেস কবে হলি? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুই রেস্টুরেন্টে এসেছিস? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুই রেস্টুরেন্টে এসেছিস? আকাশ বলল, অপেক্ষা কর, পরে একটা মজার জিনিস দেখাবো। এটা বলেই গাড়ির চাবি নিয়ে চলে গেল আকাশ। নাবিল মেঘলাকে নিয়ে যখন নেমে যেতে চাইল তখন দুইটা বোতল নিয়ে হাজির হলো আকাশ। এসেই মেঘলাকে ডাকতে লাগলো। নাবিলের আর সহ্য হলো না, সাথে সাথে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশ বলল, আহ ডিস্টার্ব করিস কেন? মেঘলা কি আমার কেউ না নাকি? আর কি আমার ভাইরে এসেছে দরদ দেখাতে। দুধের বাচ্চাকে রাস্তায় রেখে চলে যায়, পরে আবার বোনের বিএফকে বুদ্ধি দেয় বোনকে রেপ করতে, এখন আবার দরদ। নাবিল বলল, সেসব পরিস্থিতির শিকার হয়ে করেছিলাম। আকাশ বলল, এখনো পরিস্থিতির শিকার হয়ে কিছুক্ষণ থাক না, দেখ কি হয়। মেঘলা আমার কলিজা, বুঝেছিস? নাবিল আর কিছু বলল না। আকাশ একটা বোতল থেকে পানি নিয়ে মেঘলার মুখে পানি ছিটা দিল, সাথে সাথে মেঘলা মিটমিট করে উঠল। এটা দেখে নাবিল অবাক হলো। আকাশ মেঘলার মুখ খুলে অন্য একটা বোতল থেকে একটু পানি ঢেলে দিল, সাথে সাথে মেঘলা ঢেকুর তুলল আর তার জ্ঞানও ফিরে আসলো। নাবিল হতবাক হয়ে বলল, কি হলো এটা? আকাশ হেসে বলল, কিছু না। মেঘলা চোখ মেলে বলে উঠল, আমি বেঁচে আছি। আকাশ বলল, না, মরে গেছিস, তোকে পরকালে পৌঁছে দিতে এসেছি আমি আর নাবিল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে, সাথে নাবিল। আকাশ হাতের বোতলটা এগিয়ে দিয়ে বলল, পানি খা। মেঘলাও হাতে নিয়ে মুখে দিল, কিন্তু সাথে সাথে নাক ছিটকে ফেলে দিতে চাইল। আকাশ আগেই বুঝেছিল মেঘলা এটা খাবে না, তাই মুখে দেওয়ার সাথে সাথে আকাশ মেঘলার মুখ চেপে ধরল। মেঘলা বাধ্য হলো বিশ্রী পানিটা গিলতে। আকাশ বলল, যা এবার বমি কর, আমি নাবিলের সাথে একটু কথা বলি। মেঘলার সত্যি সত্যি বমি পাচ্ছে, সে গাড়ি থেকে নেমে বমি করতে লাগলো। নাবিল বলল, কি হচ্ছে এসব আকাশ? তুই ওকে কি খাওয়ালি? আকাশ বলল, মেঘলার সাথে কেউ একটা জঘন্য গেম খেলেছে নাবিল। মেঘলা প্রায়ই অস্বাভাবিকভাবে যেখানে সেখানে হুটহাট ঘুমিয়ে যেত। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভেবেছিলাম কাজ করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে যায়, কিন্তু এখন বুঝলাম ওকে কেউ নিয়মিত ড্রাগস দেয়, যার ফলে ওর এই অবস্থা। দেখ লেবু পানি খেয়ে কেমন বমি করছে, এখনই সব নেশা কেটে যাবে। নাবিল বলল, তার মানে ও অসুস্থ নয়? আকাশ বলল, একদমই না। আরে যে মেয়ে 1 মাস পর মরে যাবে সে কি করে এত মার সহ্য করে, কিভাবে সারা বাড়ির কাজ করে? আর ওকে যখন আমি জোর করছিলাম তখন আমি অনুভব করেছি ওর কি পরিমাণ শক্তি। এটা কোনো অসুস্থ মেয়ের হতেই পারে না। অসুস্থতার কথা বলে ইমোশনাল করে কেউ ওকে আমার কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিল। খুব সম্ভবত এটা আমার ভাবির কাজ। উনি ইরার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য মেঘলাকে কাজে লাগিয়েছে। বিয়ে হওয়ার পর যদি মেঘলা জানতে পারতো ও সুস্থ, তাহলে তখন আমার বা মেঘলার কারোই কিছু করার থাকতো না, আমার ইরার সাথেই থাকতে হতো। এটার প্ল্যানই করেছিল কেউ। আর মেঘলা যাতে নিজেকে অসুস্থ ভাবে তার জন্য ওকে নিয়মিত ড্রাগস দেওয়া হতো। দাঁড়া মেঘলা আসুক, তাহলেই জানা যাবে। কিছুক্ষণ পর মেঘলা আসলো। মেঘলা বলল, আপনি কি কখনো ভালো হবেন না? সারা জীবন ভিলেন থাকবেন? কি খাইয়েছেন আমাকে? বমি করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আকাশ বলল, দেখ নাবিল নেশা কেটে গেছে, আর ম্যাডামও নিজের ফর্মে ফিরে এসেছে, নিজের ঝগড়াটের রূপ প্রকাশ করতে শুরু করেছে। মেঘলা বলল, ওই একদম গলা টিপে দিব। আকাশ বলল, না বাবা, আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে আপনার ভাইয়ের সামনে কিছু বলবো? আমি কিছু বলিনি। নাবিল কান্না করে দিল। মেঘলা বলল, ভাইয়া কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে সব খুলে বলল। মেঘলা দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে বলল, আমি তাহলে জারজ নই?
আমারও পরিচয় আছে। নাবিল বলল, তুই আমার একমাত্র ছোট বোন নাদিয়া। নাবিল মেঘলা দুইজনেই কান্না করছে। নাবিল বলল, তুই আমায় ক্ষমা করে দে নাদিয়া। আমি সেদিন না বুঝে যে অন্যায় করেছিলাম, তারপরে আমাকে ক্ষমা করাটা কষ্টকর, এটা আমি জানি। তবুও পারলে ক্ষমা করে দিস। মেঘলা বলল, তুমিও তো তখন অনেক ছোট ছিলে, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তোমার জন্যই আমি আকাশকে পেয়েছি। সেদিন আমি না হারালে কি আকাশকে পেতাম? আকাশ বলল, আমি তো এটা ভেবে পাচ্ছি না নাবিল না হয় ভুল করেছিল, তাই কান্না করছে। ওর হয়তো হালকার উপর ঝাপসা ভাবে তোর কথা কিছু মনে আছে। কিন্তু তুই কেন কাঁদছিস মেঘলা? তোর তো ওকে নিয়ে কোনো স্মৃতিই মনে নেই, তাহলে বোকার মতো কান্না করছিস কেন? মেঘলা বলল, মা বাবা ভাইকে পেয়েও আমি তাদের সাথে বেশি দিন থাকতে পারবো না, এজন্য কান্না করছি। আকাশ বলল, আরে তাই তো, তুই তো মরে যাবি এটা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা মেঘলা, তুই যে মরবি এটা কোন ডাক্তার বলেছে তোকে? মেঘলা বলল, কেন, ডক্টর আহমেদ। আকাশ বলল, ডাক্তারের কাছে কে নিয়ে গিয়েছিল? মেঘলা বলল, বিপাশা ভাবি নিয়ে গিয়েছিল। আকাশ বলল, ওয়াও গ্রেট। তা কয়টা ওষুধ দিয়েছে? মেঘলা বলল, একটা। আকাশ বলল, ওষুধটা না খেলে খারাপ লাগে, আর খেলে ঘুম পায়, তাই না? মেঘলা অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? আকাশ বলল, হারামজাদি, তোর কোনো অসুখ নেই। তুই এতদিন ধরে ড্রাগস নিয়েছিস। ইচ্ছা করছে থাপ্পড় মেরে সব কয়টা দাঁত ফেলে দেই। ভাবি তোকে বোকা বানালো, আর তুই বোকাও হলি। কি কপাল আমার। মেঘলা বলল, তার মানে আমার কোনো অসুখ নেই, আমি মরবো না? নাবিল বলল, না কিছু হয়নি। মেঘলা বলল, এটা কি সত্যি? আকাশ বলল, কারো বড় কোনো অসুখ হলে না সে বিছানা থেকে উঠতে পারে। আকাশ বলল, কারো বড় কোনো অসুখ হলে সে বিছানা থেকে উঠতে পারে না। কিডনির সমস্যা হলে কিডনি যন্ত্রণা করত, শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিত। তোর তো সেসব কিছুই হয়নি, তাহলে অসুস্থ কেমনে হোস? যদিও আমি শিওর, তবুও ডাক্তারের কাছে নিয়ে যাব কালকে। মেঘলা বলল, এখন অনেক খুশি লাগছে। আকাশ বলল, আমার রাগ উঠছে। তোকে বলেছিলাম না যাই ঘটুক আমাকে বলবি, তাহলে এটা কেন বললি না? মেঘলা বলল, আপনি কষ্ট পাবেন তাই বলিনি। নাবিল বলল, নাদিয়া এটা খুব অন্যায় করেছে, এর জন্য শাস্তি পাওয়া উচিত। আকাশ বলল, তোর কি মনে হয় ছেড়ে দিব আমি? বাসায় গিয়ে প্রথমে প্রমাণ বের করব, তারপর ভাবিকে বাসা থেকে বের করব। ভাবি আর ইরা দুইজনকে পুলিশে দিব, তারপরে ডাক্তার আহমেদের ব্যবস্থা করব, আর সবশেষে মিস মেঘলার পালা। নাবিল বলল, এতে আমিও বাধা দিব না, চল এখন বাসায় যাই। আকাশ বলল, চল, তুই ড্রাইভ কর। নাবিল ড্রাইভ করছে আর বলছে, আকাশ জানিস তুই না খুব বুদ্ধিমান। মেঘলা ড্রাগস নিয়ে এমন করেছে আমি তো ভাবতেই পারিনি, ভেবেছিলাম সত্যি অসুস্থ। আকাশ বলল, থাক, পাম দিয়ে আর ফুলাইস না। নাবিল বলল, কিন্তু এখন যদি মেঘলার এটা নেশা হয়ে গিয়ে থাকে তখন? আকাশ বলল, মারের ভয়ে ভূত পালায়, আর নেশা ভুলাতে পারবো না। কি যে বলিস? মেঘলা বলল, আমাকে মারবেন? আকাশ বলল, অবশ্যই, ভুল করলে কোনো কথা নেই, সোজা মায়ের। আকাশ মেঘলার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ইস, খুব জোরে কামড় দিয়েছিলাম তাই না? এদিকে আয় দেখি। মেঘলা বলল, কি করছেন এসব? ভাইয়া আছে তো। আকাশ বলল, ওই শালা থাকলেই বা কি, ও তো নিজেই বুদ্ধি দিয়েছে তোকে রেপ করে বিয়ের জন্য রাজি করাতে। নাবিল বলল, আমি কি এখনো মানা করছি নাকি? তুই পারলে এখনই করে ফেল, আমার কোনো আপত্তি নেই। আমি তো আকাশকে চিনি, আকাশ হয়তো খুন করে ফেলতে পারবে, কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিতে পারবে না। আকাশ, তোর মনে নেই আমি বলতাম আমার একটা বোন থাকলে তোর কাছে বিয়ে দিতাম, মেয়েদের থেকে দূরে থাকতো তাই এতটাই পছন্দ করতাম ওকে, এখন তো বোনও পেয়ে গেলাম। আকাশ বলল, মনে আছে, কিন্তু জানিস নাবিল, তোর মতো বন্ধু পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়। আজকে তুই না থাকলে সব ওলটপালট হয়ে যেত। গল্প করতে করতে তিনজন মিলে বাসায় আসলো, আর এদিকে বাসার সবাই এদের হাসপাতালে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে বাসায় এসেছে। আকাশরা ঘরে ঢুকতেই মেঘলাকে সুস্থ দেখে সবাই খুব অবাক হলো। নাবিল মেঘলাকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল, তারা মেঘলাকে পেয়ে খুব খুশি। আকাশের বাবা বলল, আজকে আমি খুব খুশি, মেয়েটা এতদিনে তার পরিচয় পেল। কিন্তু আফসোস একটাই, মেঘলার অপারেশন। আকাশ বলল, আরে বাবা টেনশন করো না, কিডনি পাওয়া গেছে। আকাশের বাবা বলল, আলহামদুলিল্লাহ, কিন্তু কে সেই ব্যক্তি? আকাশ বলল, কেন, আমাদের ইরা। কথাটা শুনে সবাই আকাশ থেকে পড়ল। বিপাশা বলল, ইরা কেন কিডনি দিবে? আকাশ বলল, ও মা, দিবে না কেন সেটা বলো। তোমাদের বাবার যে পরিমাণ লোন হয়েছে, উনি সেসব পরিশোধ না করতে পারলে উনার সুইসাইড ছাড়া কোনো উপায় নেই। পাওনাদাররাও ছাড়বে না উনাকে, টাকার জন্য কবে কে মেরে দিবে জানতেও পারবে না। এখন তুমি বলো কাকে বাঁচাতে চাও, বাবা নাকি ইরা? আর আমি এতদিনে ইরাকে যে পরিমাণ টাকা দিয়েছি আমিও সেগুলির জন্য মামলা করব। তোমার বাবা সেগুলি ফেরত দিতে পারবে তো? কিন্তু ইরা কিডনি দিলে তেমন কিছুই হবে না, একটা সুযোগ দিতে পারি। ইরা একা দিতে না পারলে তুমি আর ইরা দুইজন মিলে দাও, বাবার জন্য এইটুকু পারবা না? কালকেই অপারেশন,
আমরা সব ব্যবস্থা করে এসেছি। এই দেখো অ্যাপয়েন্ট করে এসেছি। বিপাশা হাসপাতালের কাগজ দেখে ভয়ে মুখ ফসকে বলে ফেললো, এটা কি করে সম্ভব? মেঘলার তো কিছুই হয়নি। আকাশ বলল, তাই নাকি? তাহলে বাকিটা তুমি বলো। বিপাশা বলল, হ্যাঁ, টাকার জন্য আমি আর ইরা এই প্ল্যান করেছিলাম। বিশ্বাস করো, টাকার দরকার না হলে এমন করতাম না। ভেবেছিলাম একবার বিয়েটা হয়ে গেলে সব বলে দিব। আকাশ বলল, তাই বলে একটা মেয়েকে তোমরা ওষুধের নাম করে ড্রাগস দিলে? যা করেছো তো করেছই। তাই এখন দুই বোন মিলে একটু মামা বাড়ি থেকে ঘুরে এসো। নাবিল পুলিশ ডেকে বিপাশা আর ইরাকে ধরিয়ে দিল। মেঘলা বলল, ওদের ক্ষমা করে দেওয়া যায় না? আকাশ বলল, না, যায় না। চিন্তা করিস না, আঙ্কেলের সব ঋণ আমি শোধ করে দিব, কিন্তু এরা একটু শাস্তি পেয়ে আসুক। নাবিল বলল, হয়েছে, এবার মেঘলাকে নিয়ে ঘরে যা তুই। মেঘলার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। আকাশ বলল, হুম, ঠিক বলেছিস, মেঘলা চল। আকাশ মেঘলাকে নিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, তখন যেটা পারিনি এখন ঠিকই পারবো। মেঘলা বলল, হুম, বিয়ের আগে এসব হবে না। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে গিয়ে বলল, মেঘলা চোখ বন্ধ করতো। মেঘলা চোখ বন্ধ করতে আকাশ একটা রিং পরিয়ে দিল। মেঘলা চোখ খুলে বলল, এটা তো আমার সেই আংটিটা, সেদিন যে ডোবায় ফেলে দিয়েছিলেন, আপনার কাছে আসলো কি করে? আকাশ বলল, অনেক খোঁজার পর পেয়েছি, কিন্তু আরেকটা পাইনি। মেঘলা বলল, আমিও একটা পেয়েছি, অন্যটা পাইনি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। এটা বলে মেঘলা নিজের ঘরের দিকে দৌড় দিল। আকাশও পিছু পিছু গেল। মেঘলা রিংটা দিতে আকাশ হেসে মেঘলাকে টেনে এনে কপালে চুমু এঁকে বলল, কি করে দুইজনের এত মিল? এত অপমানের পরেও তুই যে রিং খুঁজতে যাবি স্বপ্নেও ভাবিনি। মেঘলা বলল, এই যে মিস্টার, আমি ভালোবাসতে পারি, কিন্তু আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি ভালোবাসছেন নাকি ভিলেনি করছেন। তাই মাথার মধ্যে সব সময় একটা গভীর প্রশ্ন ঘুরপাক খায়। আকাশ বলল, কি প্রশ্ন? মেঘলা বলল, আপনি আসলে কি, লাভার নাকি ভিলেন? আকাশ আর মেঘলা দুইজনেই হেসে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সম্পূর্ণ পর্ব এখানে শেষ করলাম। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প আসতে যাচ্ছে। আশা করি পরবর্তী গল্পটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।